দেখছেন এটি নিউজ অ্যাট 3-তে সঙ্গে আছি আমি মেহসাবিন মুনিয়া। শুরুতে জানিয়ে দিচ্ছি প্রিমিয়ার সিমেন্টের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো। করোনায় আরও 9 জনের মৃত্যু, 24 ঘন্টায় আক্রান্ত 309। করোনা টেস্টের জন্য ভিড়, হাসপাতাল থেকেই সংক্রমণের শঙ্কা। করোনা শনাক্তে গণস্বাস্থ্যের পরীক্ষামূলক 2 কিট প্রস্তুত। দেশের 1/3 মানুষকে ত্রাণ দেবে সরকার। করোনা পরিস্থিতিতে ভিন্ন আবহে মাহে রমজান। আপনার প্রিমিয়ার সিমেন্টের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিশ্ব কাঁপানো করোনার এই দুঃসময়ে রোগী দেখছেন বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা অনেক চিকিৎসক। পরম মমতায় গভীর যত্নে মানব সেবায় নিয়োজিত চিকিৎসকদের প্রতি এটি নিউজের ভালোবাসা জানাতে আমাদের নিয়মিত আয়োজন থ্যাংক ইউ ডক্টর। সাথে থাকছে দি অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড। দেখতে প্রতিদিনই চোখ রাখুন এটি নিউজের পর্দায়। এবারে বিস্তারিত, শুরুতে worldometers.info অনুসারে বিশ্বের সবশেষ করোনা পরিস্থিতি। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা 28,34,388, সুস্থ হয়েছেন 8,08,024 জন এবং মৃতের সংখ্যা 1,97,412। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা 4,998, সুস্থ হয়েছেন 112 জন এবং এ পর্যন্ত মৃত্যু হয়েছে 140 জনের। VSL Angle Channel HB VSL Vikrampuর Steel Limited। আপনারা দেখছেন নিউজ অ্যাট 3। দেশে 24 ঘন্টায় কোভিড-19 রোগী শনাক্ত হয়েছেন সর্বোচ্চ 309 জন। এ নিয়ে মোট আক্রান্ত এখন 4,998। এই সময় ঢাকায় 3 জন সহ আরও 9 জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা 140-এ দাঁড়িয়েছে। শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। সেই সঙ্গে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ ও সাতক্ষীরা ছাড়া দেশের অন্য 60 জেলায় ছড়িয়েছে করোনা ভাইরাস। নমুনা সংগ্রহ হয়েছে 3,422টি এবং পরীক্ষা হয়েছে 3,337টি। এই পরীক্ষাকৃত নমুনার মধ্যে শনাক্ত হয়েছে 309 জন। এ পর্যন্ত আমাদের কোভিড আক্রান্ত ব্যক্তি 4,998 জন। দুঃখের সাথে জানাই আমাদের গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 9 জন এবং আজকে আমাদের যে আমরা লিঙ্গভেদের যে তথ্য দেই তাতে আজকে পরিবর্তন হয়েছে। আজকে দেখা যাচ্ছে যে মহিলা 5 জন এবং পুরুষ 4 জন। এ পর্যন্ত মোট মৃত্যু 140 জন। বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 28 লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা 1,97,000-এরও বেশি আর সুস্থ হয়েছেন প্রায় 8 লাখ মানুষ। ইউরোপের বেশ কয়েকটি দেশ লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস মহামারীতে একদিনে মারা গেছে 3,000-এর বেশি মানুষ। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা 52,000 ছাড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা 9,25,000-এরও বেশি। ইউরোপের কয়েকটি দেশে করোনার বিস্তার কিছুটা কমেছে। মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ইতালিতে মোট মৃত্যু 25,969 জন। এখন পর্যন্ত আক্রান্ত 1,93,000-এর কাছাকাছি। স্পেনে করোনা রোগীর সংখ্যা 2,19,764 জন, মারা গেছে 22,524 জন। ফ্রান্সে 22,245 জন, যুক্তরাজ্যে আক্রান্ত 1,43,000-এরও বেশি আর মৃত্যুর সংখ্যা 19,500। এদিকে শুক্রবার লকডাউন তুলে নেওয়ার পরিকল্পনা ঘোষণা করছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী সোফি উইলমেস।
বেলজিয়ামে এ পর্যন্ত ৪৪,০০০-এর বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আর মারা গেছে ৬,৫০০-এর বেশি। এছাড়া ইউরোপের বেশ কয়েকটি দেশে লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ৪ মে থেকে পর্যায়ক্রমে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। হাঁচি কাশি হলেই রাজধানীবাসী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের ফিভার ক্লিনিকে ছুটে যাচ্ছেন টেস্ট করাতে। সমস্যাটা অন্য জায়গায়, তারা সেখানে না মানছেন সামাজিক দূরত্বের বিধিনিষেধ, না কোনো নিয়ম। প্রায় ১,০০০ খানেক মানুষ যখন করোনা টেস্টের জন্য হুমড়ি খেয়ে পড়েন, তখন সেখানে সেই অব্যবস্থাপনা আর জীবনের ঝুঁকি বাড়ানোর দায়টা কার? আহমেদ রাব্বি তানিমের রিপোর্ট। এই অবস্থা দেখে কি বোঝার উপায় আছে দেশে করোনা ভাইরাসের বিস্তারে উদ্বেগ আছে? অথচ এখানে প্রত্যেকেই এসেছেন করোনার নমুনা পরীক্ষা করাতে, চিকিৎসকের পরামর্শ নিতে। কিন্তু সামাজিক দূরত্ব আর সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে যেভাবে সবাই ঝাঁপিয়ে পড়েছেন, তাতে শঙ্কামুক্ত হবার সুযোগ থাকছে কি? আজকে এইভাবে গ্যাদারিং, আজকে করোনা আরো বাড়বে দেশে, করোনা আরো বাড়বে। আমরা ভালো লোক, আমরা অসুস্থ লোক নিয়ে এসেছি, আমরা লাইনে আছি। আজকে যদি লাইনটা ঠিক রাখছো আর বাইরে রেখে লোক রেখে একজন করে ঢুকে একজন আর কাউন্টার দরকার 10টার একটা কাউন্টার দিছে। আমার যখন কার্ড এন্ট্রি করতে গেছি তখন আমি খুব ভয় পেয়ে গেছি যে এভাবে যদি মানে রিসিট নেওয়ার জন্য দাঁড়াতে হয় তাহলে তো করোনা প্রত্যেকটা লোকেরই হবে। যে দূরত্বটাই সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, সেখানে সবচেয়ে বেশি দেখলাম যে এখানে এসে ওই ধাক্কাধাক্কি মারামারির মতো একটা সিস্টেম হয়ে গেছে। মানুষের কাছে অনুরোধ করতেছি, তারপরেও শুনতেছে না। তারপরে যতটুকু ক্যাপচারে বর্তমানে কিছু লোক যে ঢুকছে, আমরা ভিতরে একটা লাইন দিছি। সকাল ৬টা থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিভার ক্লিনিকের সামনে এই লাইন শুরু হয়। হাঁচি, কাশি কিংবা জ্বরের উপসর্গ থাকলেই ছুটে আসছেন রাজধানীবাসী। অথচ প্রায় ১ মাস ধরেও হাসপাতাল কর্তৃপক্ষের জনবল স্বল্পতা আর অব্যবস্থাপনার ঘাটতি মেটেনি। সবাই তো চাচ্ছে তাদের পরীক্ষাটা করা হোক, এখন যে পরিমাণ আমাদের এই ওয়ার্ক লোডটা আছে সেটা সামাল দেওয়াটা আসলে কষ্টকর। কারণ আমি সকাল থেকে এসে দেখছি যে অনেক মানুষ, সেখানে আসলে একটা আলাদাভাবে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করাটা খুবই টাফ। অথরিটি যারা আছে তারা এই ফিভার ক্লিনিকটা চালু করছে, কিন্তু এই ফিভার ক্লিনিক দিয়ে আমরা কিন্তু পুরো দেশের সবার চিকিৎসা দিতে পারবো না। এখানে এলে সব আমাদের স্টাফ, ডাক্তার, নার্স, স্টাফ, পুলিশ, স্বাস্থ্যকর্মী সবাই আছে এক লাইনে। এখানে আসলে পাবলিক দেখেন, ওনাদের বললেও আমি ঠিক মতন ডিস্টেন্স মেনটেন করতে পারতেছি না। ছোটখাটো অসুস্থতা নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই, বাড়িতে থেকেই সুস্থ হয়ে যাওয়া সম্ভব। স্বাস্থ্য অধিদপ্তর ও চিকিৎসকের এমন পরামর্শ আসলে কতজন মানছেন? আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা। করোনা শনাক্তে পরীক্ষামূলক 2 ধরনের কিট বানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকরা। আক্রান্ত হওয়ার প্রাথমিক পর্যায়ে তাদের কিটে করোনা শনাক্ত করা যাবে। তাহলে যারা দেরিতে পরীক্ষা করতে যাবেন তাদের কি হবে? এ ধরনের রোগীদের জন্যও আরেকটি কিট বানানোর দাবি গণস্বাস্থ্য কেন্দ্রের। একে আজাদের রিপোর্ট। ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি পেয়েই করোনার পরীক্ষামূলক কিট বানাতে কাজ শুরু করে গণস্বাস্থ্য কেন্দ্র। ডক্টর বিজন কুমার শীলের নেতৃত্বে গবেষণায় নামেন কেন্দ্রের 4 গবেষক। আমরা সরাসরি অ্যান্টিজেনকে ইউজ করেছি ক্যাপচার করতে। লকডাউন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিটের সরঞ্জাম আনায় বিপত্তি দেখা দেয়। এগিয়ে আসে প্রধানমন্ত্রীর দপ্তর সহ সরকারের বিভিন্ন কার্যালয়। শনিবার দুপুরে ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রের কিট হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা উঠে আসে। বেজিংস্থ আমাদের অ্যাম্বাসেডার মাহবুবুজ্জামান সাহেব রাত্রে 12টা পর্যন্ত আমাকে ফোন করেছেন। বেজিং থেকে গুমজুগের অনেক বেশি দূরত্ব, তারা সেটা করে প্লেনে উঠিয়ে দিয়ে আমাদেরকে ঢাকায় পৌঁছানোর ব্যবস্থা করেছিলেন। গবেষকরা জানান, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IDCR থেকে করোনার নমুনা সংগ্রহ করে তাদের বানানো কিটে পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। এ সময় যে ত্রুটি ধরা পড়ে সেটি দূর করতে তারা আরেক ধরনের কিট তৈরি করেন। আর্লি কেসে আসে, কোনো রোগী আসে আমাদের কাছে বা হসপিটালে যায়, সেটি শনাক্ত করার জন্য আমরা ভাইরাসের অ্যান্টিজেনকে ডিটেক্ট করেছি। এবং কেউ যদি পরে আসে, যখন ভাইরাস বা ভাইরাসের অ্যান্টিজেন থাকবে না, তাহলেও তাকে ডিটেক্ট করা যাবে, সেজন্য আমরা করছি অ্যান্টিবডি। এই দুটো টেস্টকে একত্রিত করার জন্য আমরা 100% রোগীকে শনাক্ত করতে পেরেছি। চলমান PCR পদ্ধতির বাইরে গিয়ে তাদের কিটে পরীক্ষা নিরীক্ষা করা কতটা নিরাপদ, এ নিয়েও ব্যাখ্যা দেন গবেষকরা। দেশের অর্থনীতিকে যদি আমাদের রক্ষা করতে হয়,
তাহলে আমাদের এত লম্বা সময় ধরে এত খরচ করে পিসিআর পদ্ধতি করা যাবে না। কথা আসছে যে সেন্সিটিভিটি কতটা হবে, স্পেসিফিসিটি কতটা হবে, এটি আসলে হচ্ছে বিজ্ঞানীদের পারফরমেন্স এবং তারা কিভাবে টেস্টটিকে ডিজাইন করছে সেটির ব্যাপার। আমরা সেটিতে সমর্থ হয়েছি। পরীক্ষামূলক কিট বানাতে সফল হওয়ার পর মার্কিন সংস্থা সিডিসিকে এদিন 2 ধরনের কিছু কিট হস্তান্তর করে গণস্বাস্থ্য কেন্দ্র। এক একটি কিটের দাম পড়বে 250 টাকা। উৎপাদন ও বাজারজাত করতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কাছে এই পরীক্ষামূলক কিট পাঠানোর প্রক্রিয়া চলার কথা জানান তারা। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। দেশের 1/3 মানুষকে ত্রাণ সহায়তা দেবে সরকার। এরই মধ্যে তাদের তালিকা তৈরি হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, প্রয়োজনে এ তালিকা আরও বড় হবে। করোনা সতর্কতায় গত 26 মাস থেকে অনেকটাই অবরুদ্ধ দেশ। ফলে দীর্ঘদিনের কর্মহীনতায় অনাহারে আছেন দেশের স্বল্প ও মধ্য আয়ের অনেক মানুষ। এক হিসাব বলছে, আগামী জুনের মধ্যে প্রায় 30% মানুষ দরিদ্র সীমার নিচে নেমে আসতে পারে। করোনায় প্রাণহানির পাশাপাশি ভয়াবহ আর্থিক ঝুঁকিতে পড়তে যাচ্ছে বিশ্ব, যার বাইরে নয় বাংলাদেশও। পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে নানা কর্মসূচি নিয়েছে সরকার। তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী করোনা পরিস্থিতির শুরু থেকে এ পর্যন্ত 3.5 কোটি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মহসিন জানিয়েছেন, এরই মধ্যে সারা দেশে 1,25,00,000 পরিবারের তালিকা করা হয়েছে। 1,25,00,000 তো মানে ধরেন 6 কোটি মানুষ অনেক, তার মধ্যে তো নিম্ন মধ্যবিত্ত চলে আসছে। তারপরেও এটা তো ফিক্স না, যখন যেটা প্রয়োজন হবে ওইভাবে তো অনেক করা হবে। মানে আমি যেটা বললাম এটা তো আর ওই স্ট্যাটিক এন্ড ডাইনামিক, প্রয়োজন অনুসারে আস্তে আস্তে করে ভাবি। এদের মধ্যে কিন্তু করতে যায় 6 কোটি মানুষ তো অনেক মানুষ আসলে। আবার লকডাউন খুলে গেলে একরকম হবে, আর লম্বা হলে একরকম হবে। তিনি জানান, প্রাথমিকভাবে আগামী জুন পর্যন্ত এই পরিবারগুলোকে ত্রাণ দেওয়ার চিন্তা রয়েছে সরকারের। তবে যতদিন প্রয়োজন সরকার তা চালিয়ে যাবে বলেও জানান তিনি। ডিস্ট্রিবিউশন কার্ড সিস্টেম হবে। আপাতত তো তালিকা করে দেওয়া হচ্ছে, তালিকা তো আছে, তো আমরা এই তালিকাটাকেই এখন ওই কিউআর কার্ড দিয়ে দিব, তারা নিবে। তো আমরা ওই প্রসেসের মধ্যে আছি। একজন কার্ড নিয়ে আসলো, আপনার মোবাইল কিউআর এর উপর উপর ধরলো, কার্ডের উপর অটোমেটিক্যাল ওইটা নিয়ে একজন ওই মাসে নিতে পারলো না। 20 কেজি চাল সাথে অর্থ থাকবে। করোনা বিস্তার রোধে চলমান অবরুদ্ধ অবস্থা কয়েক ধাপে বাড়ানো হয়েছে। সর্বশেষ 5 মে পর্যন্ত বাড়ানো হয়েছে এই সাধারণ ছুটি। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। রমজান প্রসঙ্গ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহ তাআলার অনুগ্রহ লাভের লক্ষ্যে ধর্মপ্রাণ মুসলমানরা আজ থেকে শুরু করেছেন সিয়াম সাধনা। এবারে রোজা শুরু হলো করোনা আক্রান্ত বিশ্বের এক ভয়াবহ লকডাউন পরিস্থিতির মধ্যে। মহিমান্বিত এই মাস জুড়ে স্রষ্টার দরবারে তার রহমত প্রার্থনা করবেন মুসলিম উম্মাহ। মাহফুজা মুসলাহির রিপোর্ট। বাংলাদেশের আকাশে শুক্রবার রমজান মাসের চাঁদ দেখা যায়। সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় রমজানের ঘোষণা দেয়া হয়। রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া গিয়েছে। করোনা সতর্কতার কারণে শুক্রবার রাতে তারাবির নামাজ আদায় করার মধ্য দিয়ে বাংলাদেশে শুরু হয় রমজানের আনুষ্ঠানিকতা। সরকারের নির্দেশনা অনুযায়ী সীমিত সংখ্যক মুসল্লি মসজিদে নামাজ আদায় করেছেন। ইফতারেও জনসমাগম এড়াতে বলা হয়েছে। মেইন সমস্যা তারাবি পড়তে পারতেছি না, তারপরে সবাই একসঙ্গে যে একটা রোজার আনন্দ, ইফতারি পরে যে ছুটে যাওয়া বা ভাজাপোড়া বিক্রি হয় পুরান ঢাকায়, এগুলো কিছুই থাকতেছে না। ভাজাপোড়া তো অবশ্যই খাওয়া চলবে না। করোনা বর্তমানে আমাদের একটা মহামারীতে রূপ ধারণ করেছে, সেহেতু রোজা রেখে সে ইফতার করার সময় অবশ্যই ভিটামিন সি যুক্ত ফলগুলো খাওয়াটাই আমার মনে হয় বেটার মনে হবে। এই নিয়মটা অন্তত আরো 2-3 সপ্তাহ মেনে চলি, তা আমি আশা করি আল্লাহর রহমতে বাংলাদেশ অনেকটাই করোনা থেকে মুক্ত হওয়ার দিকে চলে যাবে। এমন ভিন্ন আবহে পয়লা রমজানে কিছু কিছু খাদ্যপণ্যের দোকান ও কাঁচা বাজার খোলা থাকলেও রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো ছিল ফাঁকা। এমন থমথমে পরিবেশে রাজধানীর ফুটপাতে থাকা কর্মহীন দিনমজুরদের আকুতিও ছিল বিত্তবানদের প্রতি। আগে রোজায় মানুষ ছিল, কামাই ছিল, আমরা কাজ করতে পারছি, রোজা রাখতে পারছি, খাইতে পারছি। এখন তো কেউ খায়া রাখে, কেউ না খায়া রাখে, যখন তো আমরা কর্ম করতে পারি না। কুলিদেরকে যে আমরা যারা কাজ করি তাদের অসহায় লোকদেরকে যেন জাকাতটা আমরা পেতে পারি, এটা আমার অনুরোধ। 2000 টাকা হলেও আমরা 2 ডাল ভাত খাওয়া বেঁচে থাকতে পারবো বা রোজা রাখতে পারবো। রমজানের অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানো ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তিও দাবি করেন সাধারণ মানুষেরা। যতটা সম্ভব সহনশীলতার মধ্যে দামটা রেখে অন্ততপক্ষে রোজদারদের কথা বিবেচনায় এনে মুসলিম উম্মার এই গুরুত্বপূর্ণ মাসটি পালিত হবে সিয়াম সাধনা ও ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে।
করোনা আতঙ্কে থেকেও আত্মশুদ্ধি অর্জন করা যেমন লক্ষ্য, তেমনি এই আত্মশুদ্ধিতে সফল হওয়ার মধ্য দিয়েই কেবল সম্ভব করোনা যুদ্ধে জয়ী হওয়া, এমন প্রগাঢ় বিশ্বাসের কথাই জানান রোজাদাররা। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা। করোনা ভাইরাস প্রতিরোধের প্রথম ধাপ হলো ব্যক্তিগত সচেতনতা গড়ে তোলা এবং প্রত্যেকের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনো সিস্টেম বাড়িয়ে তোলা। রমজান এলে খাদ্যাভ্যাসের বড় ধরনের পরিবর্তন হয়। তাহলে এবারের মাহে রমজানে সুস্থ থাকতে কি খাবেন আর কি খাবেন না, বিশেষজ্ঞ চিকিৎসক ও পুষ্টিবিদদের সঙ্গে কথা বলে রিপোর্ট করেছেন মনিরুল ইসলাম মিন্টু। রমজান এলে বাহারি সব খাবার তালিকায় যুক্ত হয়। এর বেশিরভাগই ভাজা পোড়া। এর ক্ষতিকারক প্রভাব জেনে কিংবা না জেনে বেশিরভাগ রোজাদারই তা গ্রহণ করেন। অবশ্য এবারে প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। সুস্থ থাকতে সুষম খাবার গ্রহণের পরামর্শ চিকিৎসকদের। যদি আমরা ভাজা পোড়া পেঁয়াজও খেতে বলি, আমরা কখনোই একটা বা দুটা পেঁয়াজের বেশি রিকমেন্ড করি না। আমরা কখনোই একবার 4 ভাগের 1 বাটি বুটের ডাল বা এর বেশি রিকমেন্ড করি না। আমরা 1 কাপের বেশি মুড়ি রিকমেন্ড করি না। তো সেই বিষয়গুলো মেনটেন করবে এবং এবার হয়তো আরো ভালো হবে। আর পুষ্টিবিদরা বলছেন ইফতার, রাতের খাবার এবং সেহরি 3 ধাপে খাবারের মেনু করতে হবে। আমরা যেন মাছ, মাংস, দুধ, ডিম এইবারের রোজাতে বাদ না দিই, কারণ আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে বাড়াতে হবে। যারা ডায়াবেটিক পেশেন্ট তারা কিন্তু সুগার লেভেলটা সেহরি খাওয়ার আগে একটু চেক করে নিতে হবে। সারাদিন রোজা রাখার পরে একটু পানি দিয়ে, ফ্রেশ পানি দিয়ে আমি রোজাটা ভাঙলাম। 1 গ্লাস শরবতই আমার জন্য এনাফ, যে সারা দিনের এই ক্লান্তি দূর করার জন্য। অনেক সময় দেখা যায়, আমরা দেখি যে 2 গ্লাস 4 গ্লাস শরবত অ্যাট এ টাইম অনেকে খাচ্ছে, যেটা একেবারেই ঠিক না। করোনা ভাইরাস ভয়ঙ্কর প্রাণঘাতী রোগ তৈরি করতে পারে খুব সহজে। তাই আগাম সতর্কতায় ভিটামিন সি, ডি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার গ্রহণের পরামর্শ তাদের। আমরা সাধারণত একটু কাঁচা ছোলা ভেজিয়ে লেবুর রস দিয়ে আদা কুচি করে আমরা কিন্তু খাই ইফতারিতে, এবং এটা কিন্তু খুব ভালো খাবার। ফ্রেশ জুস, তার সাথে আপনি যদি একটু তোকমা দানা বা ইসুপগুল মিক্সড আপ করতে পারি আমরা, এটাও খুবই একটা ভালো তরল আমরা বলতে পারি। এবং এই পানীয়টা এবং ডাবের পানি বা ফ্রেশ জুস ডায়াবেটিক পেশেন্টরাও কিন্তু খেতে পারবে। বাসায় আমরা যতটুকু পারো করব, সেখানে হয়তো পরিমিতি বোধের একটা বিষয় চলে আসতে পারে অটোমেটিক। বেশি চিনিযুক্ত পানি খাওয়া যাবে না, বেশি আপনার ফ্যাট জাতীয় খাবার খাওয়া যাবে না, এগুলো অ্যাভয়েড করতে হবে। সেরিটা সাধারণত আমরা যেটা করি, অনেকে অ্যাভয়েড করি, এটা একদমই করা যাবে না। সেরি কিছু না কিছু খেতে হবে। কোনো একটি খাবার বেশি না খেয়ে পরিমিত খাবার গ্রহণ করতে হবে। অবশ্য করোনা আক্রান্ত হলে রোজা না রাখার পরামর্শ। এটা পুরোটাই ইন্ডিভিজুয়াল। তারপরে যদি মনে করা হয় যে সে রোজা রাখতে পারবে, সেক্ষেত্রে রাখতে পারে, এবং কিছু প্রিকশন নিয়ে তার ডাক্তারের সাথে কথা বলে। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। নিউজ এট 3-তে সময় হলো বায়াজিস্টে বিরতি নিয়ে। বিরতির পর যা থাকছে। চট্টগ্রাম ভেটেরিনারিতে করোনা পরীক্ষা শুরু। অলিগলিতে জমায়েত করলে কঠোর ব্যবস্থা, র্যাব মহাপরিচালকের হুঁশিয়ারি। করোনায় আরও 9 জনের মৃত্যু, 24 ঘন্টায় আক্রান্ত 309। করোনা টেস্টের জন্য ভিড়, হাসপাতাল থেকেই সংক্রমণের সংখ্যা। করোনা শনাক্তে গণস্বাস্থ্যের পরীক্ষামূলক 2 কিট প্রস্তুত। দেশের 1/3 মানুষকে ত্রাণ দেবে সরকার। করোনা পরিস্থিতিতে ভিন্ন আবহে মাহে রমজান। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ এট 3-তে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এবং আপনারা প্রিমিয়ার সিমেন্টের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। করোনা ভাইরাস মোকাবেলায় সম্মিলিত উদ্যোগ নিতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুরে গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, চীনে করোনা সংক্রমণ শুরুর পরপরই দেশে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া আবশ্যক ছিল, যদিও তা করা হয়নি, যার ফলে এখন প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য ব্যবস্থার ভঙ্গুর দশা দৃশ্যমান হচ্ছে। এ অবস্থায় অনেক তথ্য জানা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। কোভিড-19 মোকাবেলায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার আহ্বানও জানান তিনি। জনগণের প্রতি তাদের কোনো রকমের যে দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধ তাদের নেই। যে কারণে আজকে আমরা দেখছি যে করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য এই সরকারের যেভাবে আন্তরিকভাবে এগিয়ে আসা উচিত ছিল, সেটা তারা আসতে পারেনি, ব্যর্থ হয়েছে। কারণ আমরা প্রথম থেকেই লক্ষ্য করেছি তাদের মধ্যে প্রচণ্ড রকমের উদাসীনতা ছিল। আজ থেকে চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনা নমুনা পরীক্ষা শুরু হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস এই করোনা পরীক্ষার ল্যাব চালুর 1 মাস পর চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে চালু হলো দ্বিতীয় ল্যাবটি। ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাস জানান, বিশ্ববিদ্যালয়ে 6টি পিসিআর মেশিন থাকলেও আপাতত একটি মেশিনে নমুনা পরীক্ষার কাজ চলবে। 6 জন শিক্ষার্থী এবং 2 জন শিক্ষক ল্যাবে কাজ করবেন। আপাতত প্রতিদিন 96টি নমুনা পরীক্ষার লক্ষ্যমাত্রা নিয়ে ল্যাবটি চালু করা হয়েছে। আরএনএ তৈরি করবো আর কি, তৈরি করে আরএনএ করে তারপরে আমরা ওই আরটিপিসিআর মেশিনে এটা রেজাল্ট পাওয়া যাবে। তো আমরা আশা করি আজকের থেকে আমরা প্রথম যেই কয়টা স্যাম্পল পারো সবগুলি করে দেবো। তো আমরা 96 পর্যন্ত এখানে আমরা স্যাম্পল করতে পারবো পার ডে আর কি। সামাজিক দূরত্ব বজায় রাখতে সন্ধ্যার পর রাজধানীর অলিগলিতে জমায়েত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বললেন র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে নগরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান পুলিশের বিশেষ বাহিনী র্যাবের নতুন দায়িত্ব পাওয়া মহাপরিচালক। তিনি বলেন, রাজধানীর প্রধান সড়কের পাশাপাশি রাজধানীর অলিগলিতে সন্ধ্যার পর র্যাবের টহল আরও জোরদার করা হবে। প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক বলেন, করোনার সাধারণ ছুটির সুযোগে মাদক ও অবৈধ অস্ত্র চোরাচালান বন্ধে র্যাব তৎপর হয়েছে। এছাড়া চিহ্নিত অপরাধীদেরও আইনের আওতায় আনা হচ্ছে বলে জানান তিনি। প্রয়োজনীয় জনসাধারণ যেন বাইরে বের না হন, সে লক্ষ্যে সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে র্যাব দেশব্যাপী র্যাবের সহযোগিতায় 358টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় 2240 জনকে 3,40,00,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। এই সামাজিক দূরত্বের এনফোর্স করার জন্য যা করা দরকার আমরা সেটা করবো ইনশাআল্লাহ। এটি নিউজের নিয়মিত আয়োজন থ্যাংক ইউ ডক্টর, সাথে থাকছে দি অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড। এই করোনা পরিস্থিতিতে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরাও রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। তাদের চিকিৎসা সেবার কথা জানিয়েছেন গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, যেটি ইতিমধ্যেই বিশেষায়িত হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে শুধুমাত্র করোনা রোগীদের জন্য। এই করোনা রোগীদের জন্য সকল চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এমনটি আমাদেরকে জানিয়েছেন। কিছুক্ষণ আগে আমি এই হাসপাতালের পরিচালক ডাক্তার খলিলুর রহমান এবং সিভিল সার্জন ডাক্তার খায়রুজ্জামানের সাথে কথা বলেছি। এর আগে আপনারা দেখেছেন যে আমি থ্যাংক ইউ ডক্টর সেই বিষয় নিয়ে লাইভেও কথা বলেছি, ডাক্তার যারা আছেন তারাও কথা বলেছেন। এ পর্যন্ত গাজীপুরে প্রায় 2000 মানুষের মধ্যে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। সেখান থেকে গত 24 ঘন্টায় 3 জন সহ মোট 323 জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে, যাদের অধিকাংশ যদিও ঢাকাতে রয়েছে। এই গাজীপুরে গত কয়েকদিন যাবৎ শুরু করা হয়েছে করোনা রোগীদের চিকিৎসা। বেশ কয়েকজন রোগী এখানে রয়েছেন, ডাক্তাররা সার্বক্ষণিক সেখানে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তারা জানিয়েছেন যে তাদের জীবনের ঝুঁকি নিয়ে তাদের পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে তারা এই হাসপাতালে এসে রোগীদের চিকিৎসা দিচ্ছেন।
ল্যাব ইনচার্জ যিনি ডাক্তার শামসুন নাহার, তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আমরা নমুনা সংগ্রহ করে এখানে পরীক্ষা করে তাদেরকে রিপোর্ট দিচ্ছি এবং তাদেরকে চিকিৎসা করাচ্ছি। অর্থাৎ ঝুঁকিপূর্ণ, আমি নিজেও জানি যে এই পরীক্ষা করতে গেলে হয়তো নিজেও আক্রান্ত হতে পারি, তারপরেও এই অনিশ্চয়তার মধ্যেও তারা কিন্তু রোগীদের পাশে দাঁড়িয়েছেন। তারা জানিয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বান যে চিকিৎসা সেবা যাতে কোনো অবস্থাতেই মানুষের বঞ্চিত না হয়, মানুষ যেন বঞ্চিত না হয় চিকিৎসা সেবা থেকে, সেই আহ্বান থেকে উদ্বুদ্ধ হয়ে আমরা আমাদের নিজস্ব দায়িত্ববোধ থেকে এই চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি, এমনটি আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ এবং হাসপাতালের যারা চিকিৎসক তারা জানিয়েছেন। তারা আহ্বান জানিয়েছেন যে মানুষ যাতে ঘরে থাকে, আমরা হাসপাতালে আছি, রোগীর যারা আসবে তাদের চিকিৎসা দিব, তবে যারা সুস্থ আছেন তারা নিজেদের স্বার্থে, দেশের স্বার্থে তারা যেন ঘরে অবস্থান করেন, তারা যেন হোম কোয়ারেন্টাইন যে আহ্বান জানানো হয়েছে সেটি পালন করেন। এই ছিল আমার কাছে গাজীপুরে করোনা রোগীর শনাক্ত এবং করোনা রোগীর চিকিৎসার সর্বশেষ খবর। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। নগদ পরিবারের সাথে সরাসরি সম্পৃক্ত কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হলে তার চিকিৎসার জন্য ৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেবে কর্তৃপক্ষ। মানুষের পাশে থাকার প্রত্যয় থেকে এই দুর্যোগের সময়ও মানুষের ভোগান্তি কমাতে এবং মানুষের কাছে আর্থিক সেবা পৌঁছে দিতে নগদের উদ্যোক্তা, পরিবেশক, বিক্রয়কর্মী সহ প্রতিষ্ঠানটির কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিষ্ঠানের প্রতি নিবেদিত কর্মীদের ও তাদের পরিবারের পাশে থাকার প্রয়াস ও কৃতজ্ঞতা থেকেই নগদেই উদ্যোগ নিয়েছে। দেশের এই সংকটময় পরিস্থিতিতে নগদ মানুষ ও দেশের প্রতি ভালোবাসা থেকেই মার্চেন্ট টু মার্চেন্ট খরচ ৬ টাকায় নামিয়ে এনেছে। নিত্য প্রয়োজনীয় পণ্য ও ওষুধের ক্ষেত্রে মাসুল না নেওয়া এবং মাসে প্রথম ১,০০০ টাকা ক্যাশ আউটে চার্জ না নেওয়ার মতো সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। মেটাল প্রেজেন্স কিছু সংবাদ, সুজলা সুফলা। কিশোরগঞ্জের হাওড়া অঞ্চলে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে, তবে এই ধান সময় মতো ঘরে তোলা নিয়ে শঙ্কায় রয়েছে কৃষক। করোনা ভাইরাসের কারণে ধান কাটা শ্রমিকের অভাবে স্থানীয় শ্রমিক ও স্কুল কলেজের ছাত্ররাও ধান কাটতে মাঠে নেমেছে। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনানের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতি বছর ধান কাটার সময় হাওড়া অঞ্চলে থাকে উৎসবের আমেজ, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। করোনা মহামারী ম্লান করে দিয়েছে কৃষকের মুখের হাসি। মাঠের সোনালী ধান ঘরে তোলা নিয়ে শঙ্কিত কৃষক শ্রমিকের জন্য হন্যে হয়ে ঘুরছেন বিভিন্ন স্থানে। কিশোরগঞ্জ জেলার হাওড় এলাকা ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলি উপজেলা। বোরো ধানের উপরই নির্ভর করে এই ৪ উপজেলার লাখো কৃষক পরিবার। প্রতি বছর উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার শ্রমিক হাওড়ে ধান কাটতে আসে, তবে এবার করোনার কারণে শ্রমিক না আসায় বিপাকে পড়েছেন কৃষক। বাম্পার ফসল হয়েছে, এখন ফসলটা তুলতে পারলেই আলহামদুলিল্লাহ, তো তুলতে পারতাছি না, আমরা শ্রমিকের অভাব। পাহাড়ি ঢলে যদি আমাদের এলাকার পানি প্রবাহিত হয় তাহলে আমাদের অনেক জমি তলায় যাবে, এমনকি বিনষ্ট হবে। শহরের বন্দরে কাজ করছে গার্মেন্টস শ্রমিক, কেউ অটো শ্রমিক, কেউ ড্রাইভার, এরা ধান কাটতে গিয়ে হাতে রক্ত যা পেটের দায়ে বাধ্য করতে। জেলায় এবার ১,৬৬,৭১০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। একদিকে শ্রমিক সংকট, অন্যদিকে আগাম বন্যার পূর্বাভাসে শঙ্কিত কৃষক। কৃষকের পাশে দাঁড়াতে স্কুল কলেজের ছাত্ররাও কাস্তে নিয়ে নেমে পড়েছে মাঠে। করোনার কারণে শ্রমিক পাইতেছি না, তার জন্য আমরা নিজেরাই ক্ষেত কাটতেছি। আমরা ছাত্ররা মিলে সবাই এক জুটি বাঁধে আমরা ক্ষেতগুলো কাটতেছি। ধান কাটা ও মাড়াইয়ের জন্য শ্রমিকের পাশাপাশি হারভেস্টার মেশিন দিয়ে কৃষকদের সহযোগিতা করা হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। কৃষি মন্ত্রণালয় থেকে বেশ কিছু ধান কাটার যন্ত্র, কম্বাইন হারভেস্টার এবং রিপার সরবরাহ করা হয়েছে। এগুলো ধান কর্তনের কাজে ব্যবহৃত হচ্ছে। যদি আবহাওয়া প্রতিকূলে না যায় তাহলে আমরা সময় মতো ধানগুলো কর্তন করতে পারবো। এ ব্যাপারে আমাদের মনিটরিং আমরা জোরদার করেছি, মন্ত্রণালয় থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।
নিউজ এট 3-তে আরও একবার সময় হলো বার্জিস্ট্রি বিরতি নেওয়ার। বিরতির পর যা থাকছে। করোনার উৎপত্তি নিয়ে তদন্তের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে চীন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ এট 3-তে। জানাবো দেশের বাইরের খবর। করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহ্বান প্রত্যাখ্যান করেছে চীন। কোভিড-19-এর উৎস এবং প্রাথমিকভাবে কিভাবে তা ছড়িয়েছিল সেই তথ্য রোগ মোকাবেলায় বিভিন্ন দেশের জন্য সহায়ক হতে পারে। তবে যুক্তরাজ্যে চীনের শীর্ষ কূটনীতিক চেন ওয়েন বিবিসিকে বলেছেন, এই দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। শুরু থেকেই ওয়াহানের একটি সামুদ্রিক খাবারে বাজার থেকে করোনা ভাইরাস ছড়িয়েছে বলে দাবি করে আসছে চীন। তবে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে যে চীন ভুল তথ্য দিয়েছে। এছাড়া করোনা নিয়ে চীন বিশ্বকে ভুল তথ্য দিচ্ছে বলে একাধিকবার অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা ভাইরাস নিয়ে অবহেলার অভিযোগে চীন সরকারের বিরুদ্ধে মামলাও করেছে যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্য কর্তৃপক্ষ। খেলার খবর। করোনা ভাইরাসের কারণে শেষ পর্যন্ত বাতিলই হয়ে গেল নেদারল্যান্ডসের ঘরোয়া ফুটবল লিগ ERDVCর 2019-20 মৌসুম। এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 1944-45 মৌসুমে কোনো দলের উত্তরণ বা অবনমন ছাড়াই বাতিল হয় নেদারল্যান্ডসের এই শীর্ষ লিগ। এর 65 বছর পর আবারও একই ঘটনার সাক্ষী হল ইয়োহান ক্রুইফ, রুড খুলিত, ফন বাস্তেন, ফ্রাঙ্ক রাইকার্ডদের মতো ফুটবল কিংবদন্তিদের গড়ে তোলা এই লিগ। ডাচ সরকার আগামী 1 সেপ্টেম্বর পর্যন্ত সব খেলাধুলা নিষিদ্ধ করে দিয়েছে। ফলে লিগ কর্তৃপক্ষ 18টি ক্লাব ও ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন লিগ বাতিল করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এখন পর্যন্ত লিগের শীর্ষ দল আয়াক্স চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্ত প্লে অফে জায়গা পেয়েছে, আর দ্বিতীয় স্থানে থাকা এজেড আলকমার খেলবে বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে। নিউজ এট 3 শেষ করার আগে এক নজরে প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। করোনায় আরও 9 জনের মৃত্যু, 24 ঘন্টায় আক্রান্ত 309। করোনা টেস্টের জন্য ভিড়, হাসপাতাল থেকেই সংক্রমণের শঙ্কা। করোনা শনাক্তে গণস্বাস্থ্যের পরীক্ষামূলক 2 কিট প্রস্তুত। দেশের 1/3 মানুষকে ত্রাণ দেবে সরকার। করোনা পরিস্থিতিতে ভিন্ন আবহে মাহে রমজান। চট্টগ্রাম ভেটেরিনারিতে করোনা পরীক্ষা শুরু। অলিগলিতে জমায়েত করলে কঠোর ব্যবস্থা, র্যাব মহাপরিচালকের হুঁশিয়ারি। এবং করোনার উৎপত্তি নিয়ে তদন্তের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে চীন। এই ছিল নিউজ এট 3। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। এটি নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন START ANN পাঠিয়ে দিন 559 এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।